কলকাতায় হোটেলে আগুনে 9 জনের মৃত্যু, একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়, দগ্ধ অনেকে। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, দ্রুতই দেশে আনা হবে মরদেহ। ভারত স্বার্থ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানালে সাধুবাদ জানাবে সরকার, নইলে এগোবে না বাংলাদেশ, জানালেন উপদেষ্টা রিজভী। ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকাল, নিশ্চিত জয়ের পথে মির্জা ফখরুল। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না কমিশন, নিশ্চিত হবে স্বচ্ছতা। 2 থেকে বাড়িয়ে 3 মাসের জ্বালানি মজুতের পরিকল্পনা সরকারের। ঢাকা মেডিকেল কলেজে সংস্কার, হোস্টেল নির্মাণ সহ 10 প্রকল্প একনেকে অনুমোদন, মোট ব্যয় 9,000 কোটি টাকার বেশি। এবং দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে চায় নতুন কমিশন, চাপমুক্ত থেকে দুর্নীতি নির্মূলে স্বাধীনভাবে কাজ করার ঘোষণা নতুন চেয়ারম্যানের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেল 9 জনের। এর মধ্যে 5 জন বাংলাদেশি সহ 6 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। চিকিৎসা নিতে গিয়েছিলেন তারা। দগ্ধ বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 80 জনকে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে ছিল না অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। এই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখছে বাংলাদেশ উপ হাইকমিশন। 9 জন মৃত্যুবরণ করেছেন, 6 জনের পরিচয় জানা গেছে এখনো পর্যন্ত, অন্যদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকল কর্মীরা। আগুনের সময় ভেতরে সবাই ঘুমাচ্ছিলেন। ধোঁয়ায় বেশ কয়েকজন অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপর তলায় পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। হোটেল ম্যানেজমেন্টগুলা ঘাটতি আছে, যেমন এসি সার্ভিস করে না, সুইচগুলা নষ্ট। 5 তলা ভবনের এই প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন হোটেল। আবাসিকদের দাবি, আগুন লাগার পরও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় এই বিজেপি নেতা। যারা যারা এর সঙ্গে দোষী যুক্ত প্রত্যেকে যথাযথ শাস্তি পাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানার পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। কলকাতায় অগ্নিকাণ্ডে 9 বাংলাদেশি মৃত্যুর ঘটনায় স্বামী স্ত্রী সহ একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। পরিবার চাইলে এর খরচ বহন করবে সরকার। কলকাতায় উপ হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিকিৎসা নিতে গিয়ে একই পরিবারে নিহত হয়েছেন 4 জন। কুষ্টিয়ার সদর উপজেলার আরুয়াপাড়ার বাসিন্দা সাংবাদিক দেবাশিস দত্ত স্ত্রী, সন্তান আর শ্বশুরকে নিয়ে 3রা আগস্ট গিয়েছিলেন ভারতের বেঙ্গালুরুতে। চিকিৎসা শেষ করে 19 তারিখে বাংলাদেশে ফেরার কথা ছিল তাদের, তাই 18 তারিখ উঠেছিলেন কলকাতায় হোটেলে। সুস্থ হয়ে দেশে ফেরার কথা ছিল পরিবারটির, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। গভীর রাতে ভয়াবহ আগুনে মারা যান এ 4 জন সহ হোটেলে থাকা আরো 9 জন। সপরিবারে মারা গেছে। শুধু বন্ধুই না ভাই, তবে সেও আমাকে দাদা বলে ডাকতো এবং আমিও তাকে দাদা বলে ডাকতাম। কলম সৈনিকদের কাছে সে একটা প্রতিভাবান একজন সাংবাদিক। আসলে তার এই অকাল মৃত্যুতে আমাদের ভাষা নেই।
সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। পরিবার চাইলে খরচ বহন করবে সরকার। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটা করছে। শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। এছাড়া আহত 9 জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য এবং কুষ্টিয়ার আড়ুয়াপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন SM রাশেদ। শুরুতে যাচ্ছি সুব্রতর কাছে। সুব্রত, দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেখানে এই দুর্ঘটনায় বাংলাদেশি পর্যটকদের হতাহতের ঘটনা ঘটেছে, ঠিক সেই মির্জা গালিব স্ট্রিটের এই দুর্ঘটনাস্থল হোটেলটির সামনে। এখানে উৎসুক সাধারণ মানুষ, হোটেল ব্যবসায়ী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশ থেকে আসা পর্যটকেরাও কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং সকাল থেকে ইতিউতি আতঙ্ক, প্রশ্ন যে কার্যত কলকাতার মধ্য কলকাতার এই ঘিঞ্চি বাংলাদেশি পর্যটন অধ্যুষিত এই এলাকার নিরাপত্তার ছবিটা নিয়ে যে বড়সড় প্রশ্ন উঠেছে এই কারণেই যে এই ঘিঞ্চি প্রাচীন এই বাড়িগুলোর মধ্যে যেখানে একসঙ্গে একটি লিফটে মাত্র 2 জন বা 3 জন যে 3 জন গেজাগিজি করে উঠছেন, সিঁড়ি নেই এবং পানীয় জলের সুষ্ঠু সরবরাহ নেই, বিদ্যুতের সংযোগ সেখানেও অনেক ঝুঁকি রয়েছে। গেটের সামনে, মূল দরজার সামনে নোংরা আবর্জনা, ন্যূনতম হাইজিন মেনটেন না করে এই ধরনের কলকাতার বুকে এই ধরনের একটি বিদেশি অধ্যুষিত এলাকায় কিভাবে তারা ব্যবসা পরিচালনা করে এসেছিল এবং বছরের পর বছর ধরে এই ব্যবসা চলছিল। বাংলাদেশি পর্যটকরা যখনই এখানে আসতেন, এর আগে আমরা সময় টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে বহু অভিযোগ আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে দেখিয়েছি। এবার সেটি প্রমাণিত হলো, সেই ঘটনায় প্রাণ হারাতে হলো 8 জন বাংলাদেশি নাগরিককে এবং 1 জন আমার ভারতীয় সহনাগরিককে। এখন প্রশ্ন, যে 6 জন গুরুতর দগ্ধ অবস্থায় রয়েছেন তাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন কিনা সেটি এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। আপনি জানেন যে এই ঘটনায় মর্মান্তিকভাবে বাংলাদেশের এক সাংবাদিক পরিবারের 4 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা হয়েছে। কুষ্টিয়ার বাসিন্দা দেবাশিস দত্ত, তার মাত্র 3-3.5 বছরের শিশু সন্তান, স্ত্রী এবং শ্বশুরকে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। ঠিক এই হোটেলের 3 তলাতেই শিখা ইন এই আবাসিক হোটেলটিতে তিনি উঠেছিলেন এবং তারপর তার পরিণতি ভয়াবহ হয় এবং যে ঘটনা আমরা দেখেছি সে তার গোটা পরিবারই কিন্তু এই মর্মান্তিক পরিণতির শিকার হন। একই সঙ্গে এখানে আরও একজনের মৃত্যু হয়েছে, এই আবাসিক হোটেলের একজন কর্মী, এবং বাকি 3 জনের পরিচয় যে জানা যায়নি তাদের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে এবং একজন ঢাকার অদূরে সাভারের বাসিন্দা রয়েছেন। তো প্রশাসনিকভাবে ফরেনসিক তদন্তকারী দল ইতিমধ্যেই এখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। এখন কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার রয়েছে, কারণ আমরা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে আসতে পারেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের 2 জন মন্ত্রী এবং দমকলের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তো এই মুহূর্তে কুষ্টিয়ায় আমাদের সহকর্মী রয়েছেন রাশেদ, সেখানে যাব। কুষ্টিয়া থেকে রাশেদ জানাবে এরপর বিস্তারিত। আজ সংবাদের মানুষটি, আজকে সংবাদের শিরোনাম, আজ যে কলকাতার যে শিখা ইন পার্ক স্ট্রিটের শিখা ইন হোটেলে যে বাংলাদেশি মারা যায় তার মধ্যে কিন্তু কুষ্টিয়ারই একই পরিবারের 4 জন, যার ভিতরে ছিলেন দেবাশিস দত্ত এবং তার একমাত্র সন্তান স্বর্ণ দত্ত এবং তার ওয়াইফ এবং তার শ্বশুর আকরাম আলী ছিলেন। তারা আসলে মূলত এখানে তাদের কুষ্টিয়ায় তাদের একটি ভাড়া বাড়িতে তারা থাকতেন
এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই কিন্তু দেবাশিস তার পরিবার নিয়ে এখানে থাকতেন এবং দেবাশিস কিন্তু গত 3 আগস্ট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই কিন্তু তারা আসলে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ তার স্ত্রী অসুস্থ ছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন দেবাশিসের পরিবারের সদস্যরা, এবং তারা মূলত ব্যাঙ্গালোর থেকে কিন্তু গতকালকেই এই কলকাতায় এসেছে এবং কলকাতায় এসে শিখা ইন হোটেলে অবস্থান করেন। আমরা সাংবাদিকদের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং তার কিন্তু আজকে দুপুরে গেদে এবং বাংলাদেশের অংশের চুয়াডাঙ্গা দর্শনা বর্ডার দিয়ে কিন্তু তাকে কুষ্টিয়ায় এই বাড়িতে আসার কথা ছিল বলে আমরা জানতে পেরেছি পারিবারিক সূত্রে। তবে এই যে দেবাশিস দত্ত তার 2টি সন্তান রয়েছে, একটি মেয়েও রয়েছে, মেয়েকে কিন্তু তার বাবার কাছে রেখেই তারা চিকিৎসার উদ্দেশ্যে আসলে ভারতের বেঙ্গালুরুতে যায় এবং আজ কিন্তু তাদের আসার কথা ছিল। এবং এই বিষয়ে আসলে দেবাশিসের মৃত্যু থেকে কিন্তু এখানে একটি বিশেষ করে এই এলাকায় কিন্তু শোকের একটি মাতম শুরু হয়েছে এবং সাংবাদিক যারা আছে তারা আসলে সহজেই মেনে নিতে পারছেন না যে দেবাশিসের এই অকাল মৃত্যুকে আসলে তারা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে চাচ্ছে না। তবে পরিবার সূত্রে যে দাবি জানাচ্ছে যে মূলত তাদের এই যে 3 জন যারা আছে এবং 4 জনের মরদেহ যাতে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশে আনা যায় সেই বিষয়ে আসলে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে আসলে দেবাশিস দত্তের পরিবার। তবে দেবাশিস দত্ত কিন্তু এখানে বিশেষ করে কুষ্টিয়ায় একটি স্থানীয় দৈনিক পত্রিকা আজকের আলো পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন এবং এছাড়া তার সর্বশেষ কর্মস্থল ছিল আপনার নাগরিক টেলিভিশন এবং এছাড়া তিনি চ্যানেল 9-এও কিন্তু দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া কিন্তু বর্তমানে তিনি আজকের আলো পত্রিকায় কাজে আছেন। তিনি মূলত 2017 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার ঘরে কিন্তু 2টি সন্তান রয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়েটির বয়স 8 বছর এবং ছেলেটির বয়স 3 বছর। যে শিশুটি মূলত কলকাতার পার্ক স্ট্রিটের শিখা ইন হোটেলে আবাসিক হোটেলে অগ্নি এবং ধোঁয়ার কারণে মৃত্যুবরণ করেন। তো কুষ্টিয়ার দেবাশিস দত্তের বাড়ি থেকে আসলে এই যে বাংলাদেশে যে এই যে 4 জনের মৃত্যু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কলকাতা এবং কুষ্টিয়ায়। ভারত স্বার্থ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানালে সাধুবাদ জানাবে সরকার, নইলে এগোবে না বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সব বাধা মোকাবেলা করে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি সহ জনবান্ধব সব কর্মসূচি বাস্তবায়ন করবে বলেও জানান রিজভী। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। পুষ্পস্তবক অর্পণের পর কবর জিয়ারত করেন তারা। পরে প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার সাধুবাদ জানাবে, তবে কোনো স্বার্থ থাকলে বাংলাদেশ সে পথে এগোবে না। সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো স্বার্থ থাকে তাহলে সেই স্বার্থ দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। সব বাধা মোকাবিলা করে নির্বাচনী প্রতিশ্রুতি ও 31 দফা সহ জনবান্ধব সব কর্মসূচি সরকার বাস্তবায়ন করবে বলেও জানান রিজভী। প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন ম্যানিফেস্টোর মাধ্যমে 31 দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি। প্রতারণায় আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 যুগ পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণকাল। সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিতে পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছেন সিইসি।
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ৩৫ বছর পর আবারও উত্তাপ। প্রতিদ্বন্দ্বিতার মাঠে দুই প্রার্থী, ক্ষমতাসীন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। ভোটের আগদিন বুধবার নিজ দপ্তরে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত না ইসি, তারপরও প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন বলতে গেলে, ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। সিসি বলেন, রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করা এবং গণ অভ্যুত্থানের পর নির্বাচন হওয়ায় এমন পরিস্থিতিতে কে হচ্ছেন দেশের রাষ্ট্রপতি তা নিয়েও রয়েছে বিশ্ববাসীর আগ্রহ। এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো একটা গণ অভ্যুত্থান হয়ে গেল 24 অগাস্টে, যেটা কনক্লুড হলো, এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো এদিকে বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কার্যকর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিয়ে আসা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তারা বলছেন, সংবিধান ও নির্বাচন কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার হলে সংসদ সদস্যদের মতামতের প্রকৃত প্রতিফলন আরও স্পষ্টভাবে ঘটতে পারে। ৭০ অনুচ্ছেদ যারা গণতান্ত্রিক চর্চায় তারা বিশ্বাস করে, বা যেটা আমি বললাম যে স্বাধীন মত প্রকাশে বিশ্বাস করে, তারা অবশ্যই এটাকে গ্রহণ করবে এবং তারা এটাকে সাধুবাদ জানাবে যে না, এটা আমাদের জন্য ইতিবাচক হিসাবে আসলে আসছে। নির্বাচনের মাধ্যমে হয় তো জিনিসটা তো মানে ওয়ান সাইডেড গেম হচ্ছে না। এটা তার মধ্যে সেই বোধটা তৈরি করবে যে আমি তো আসলে সর্বদলীয় হতে পারলাম না। যদি সে বিএনপির ভোটে হয় তাহলে সে বিএনপির রাষ্ট্রপতি হিসেবেই সে পরিচিতি পাবে। ৭০ অনুচ্ছেদ তুললেও ওই অভ্যাসটা ফিরে আসতে একটু সময় লাগবে। 50-50 দুইটাই হতে পারে। তবে আমার মনে হয় না যে একেবারে ৭০ অনুচ্ছেদের কারণে মির্জা ফখরুল একেবারে ক্লিন বোল্ড হয়ে যেত, বিষয়টা এরকমও না। তাদের মতে এবারের নির্বাচন শুধু কে রাষ্ট্রপতি হচ্ছেন সেই প্রশ্নে সীমাবদ্ধ নয়, বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়া, বিরোধী জোটের কৌশল এবং রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান কাঠামো সবকিছু নিয়েই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। আগামীকালই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন, এবং সে উপলক্ষে কিন্তু আজকে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে সরকার দলীয় সংসদীয় সভা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেছেন এবং এরপরে কিন্তু চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। আগামীকাল দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং তার আগে সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং সবাইকে যে নিয়মকানুন আছে সে সম্পর্কে জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পক্ষে তারা ভোট চেয়েছেন। আমরা জানি যে দীর্ঘ সময় অর্থাৎ 91 সালের পর থেকে কিন্তু রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর মাঝে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং এর দীর্ঘদিন পরে কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রার্থী হিসেবে সরকার দলীয় অর্থাৎ বিএনপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং 11 দলীয় অর্থাৎ জামায়াত জোটের পক্ষ থেকে অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনীত করেছেন তারা। এবং সেই পদে কিন্তু আসলে 349 জন সংসদ সদস্য আগামীকাল তাদের ভোট প্রদান করবেন। 300 জন সংসদ সদস্য সরাসরি নির্বাচিতের মধ্যে একজন বাদে অর্থাৎ বিএনপির আসলাম চৌধুরী, তার ব্যাপারে আদালতের পক্ষ থেকে নির্দেশনা আছে, অর্থাৎ সেটি বাদে 299 জন। এর বাইরে 50 জন সংরক্ষিত নারী আসনে যারা নির্বাচিত হয়েছেন, যারা দায়িত্ব পালন করছেন, তারা অর্থাৎ 249 জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে জামায়াত জোট অর্থাৎ 11 দলীয় ঐক্যের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সব মিলে 90 জন সংসদ সদস্য রয়েছে, অর্থাৎ সব মিলে কিন্তু রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকালকে নির্বাচিত হতে যাচ্ছেন। এখন আনুষ্ঠানিকতা অর্থাৎ যে ভোট গ্রহণ সেটি বাকি রয়েছে এবং আগামীকালকে ভোট গ্রহণ শেষে কিন্তু পরশুদিনই রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনের সামনে। আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন আইন ও তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ করে দেন হাইকোর্ট।
ব্যক্তি প্রচারণার জন্যই এসব রিট দায়ের করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। দীর্ঘ ৩৫ বছর পর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন, কিন্তু প্রার্থী ঘোষণার পরপরই কোর্টে দায়ের করা হয় আলাদা দুটি রিট। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থীদেরকেও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার আবেদন করে রিট দায়ের করা হয়। বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ২-এর ঘ ধারা চ্যালেঞ্জ এবং নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিটের শুনানি হয়। রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে রিট পিটিশনার যে রিট পিটিশনটি করেছেন তার কোনো সারবত্তা নেই। এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজের পর বুধবার চেম্বার আদালতে পুনরায় আবেদন করেন এক আইনজীবী। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ব্যক্তিগত প্রচারণার জন্যই এসব রিট দায়ের করা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে আইনগত কোনো বাধা নেই। ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের একটি রিট পিটিশন দায়ের করার অর্থই হচ্ছে নিজের প্রচারণা। এই ধরনের রিট পিটিশন দায়ের করার জন্য রিট পিটিশনারের কাছে পিটিশনারকে একটা জরিমানা করা হোক। আলোচিত রামিসা আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টের বিশেষ বেঞ্চে বিচারাধীন অবস্থায় আছে আসিয়ার মামলা। এছাড়া রামিসার মামলা কার্যতালিকায় রয়েছে। ইতিমধ্যে প্রায় 18টি মামলা নিষ্পত্তি হয়েছে, বিশেষ করে বিশেষ বেঞ্চ গঠন করার পরে, এবং রামিসা হত্যা মামলা তো তালিকাভুক্ত অলরেডি হয়েছে। আমরা পর্যায়ক্রমে এগুলো শুনানি করব। আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগে সাংবাদিকদের ঢুকতে না দেয়া সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাস সংস্কার সহ 10টি প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯,৩33 কোটি ৫৮ লাখ টাকা। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর ব্রিফিং করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। জানান, জ্বালানি তেলের মজুদ সক্ষমতা ২ মাস থেকে বাড়িয়ে আপাতত ৩ মাস করার উদ্যোগ নিয়েছে সরকার। সকালে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্যরা। ২০২৬-২৭ অর্থ বছরের দ্বিতীয় একনেক সভায় উত্থাপন করা হয় 12টি প্রকল্প। নীতিগত যাচাই বাছাই শেষে 10টি প্রকল্প পায় একনেকের সবুজ সংকেত। এতে ব্যয় ধরা হয়েছে ৯,৩33 কোটি ৫৮ লাখ টাকা, যার মধ্যে জিওবি মানে সরকারি অর্থ ব্যয় আছে ৮,৪৮৮ কোটি ৭১ লাখ টাকা। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ব্রিফিং করেন সাংবাদিকদের। জানান, ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাসের সংস্কার এবং ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য দেয়া হয়েছে প্রয়োজনীয় বরাদ্দ। ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, এটা নতুন প্রকল্প প্রস্তাব। এই প্রস্তাবের প্রাক্কলিত ব্যয় হচ্ছে ১১৫৪ কোটি ৮৩ লক্ষ ১ হাজার টাকা। এটা সম্পূর্ণ জিওবি ফান্ডে বাস্তবায়িত হবে। অর্থনীতিকে আবারও উৎপাদনশীল পর্যায়ে নিতে সরকারকে সময় দিতে হবে বলে দাবি প্রতিমন্ত্রীর। জানান, জ্বালানি তেলের মজুদ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আমাদের যে আপৎকালীন মজুদ সেটা ১.৫ মাস ছিল তেলের মতো, সেটাকে ৩ মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে আরেকটা ইউনিট করার, এবং এটা ৬ মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। নৌ পরিবহন মন্ত্রণালয়ের 2টি অয়েল ট্যাঙ্কার কেনার উদ্যোগ আর মেট্রো ঢাকা প্রকল্পে অনুমোদন দেয়নি সরকার। এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় না থাকলেও প্রধানমন্ত্রী মানবিক জায়গা থেকে চেষ্টা অব্যাহত রেখেছেন। রংপুরে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ডক্টর জাহেদুর রহমান বলেন, ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা ছিল আগের সরকারের, তাই জনগণের কথা ভাবেননি তারা। বর্তমান সরকার নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করতে যুব সমাজকে দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে কাজ করছে। এগুলো প্রত্যেকটা পেশা হিসাবে নেওয়া যেতে পারে, এই সচেতনতা থাকুক। এই বিদ্যুৎ সংকটের জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মানুষ কষ্ট পাচ্ছে, আর আমরা আগে যখন এটা হয়েছে তখন বলে বন্ধ করে দেখাই আগে কি ছিল,
এসব কথাবার্তা প্রবণতা নেই। সরকার জনগণের এই কমিটমেন্ট রক্ষা অ্যাট এনি কস্ট করার সর্বোচ্চ চেষ্টা করবেই। ফ্যাসিবাদে দালালি করতে সাংবাদিকতা পেশাকে যারা ব্যবহার করেছে তাদের চিহ্নিত করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ফ্যাসিবাদের দালালে পরিণত করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। সাংবাদিকতার মতো এরকম মহান পেশাকে যারা ব্ল্যাকমেলিং এর দিকে নিয়ে যেতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। আবার আরেক দল সাংবাদিকতার নামে আইডেন্টিটি কার্ড জোগাড় করে খুঁজে বেড়ায় কি করলে পরে চাঁদাবাজি করা যায়। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি, যাতে কেবলমাত্র অপরাধীরাই চিহ্নিত হয়, শুধু প্রিন্ট মিডিয়া নয়, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ওভার দ্য টপ, ওটিটি, সমস্ত জায়গাতেই আমরা একটা নিউ ডিজিটাল আধুনিক মিডিয়া ইকোসিস্টেম তৈরি করতে চাচ্ছি। দেশের সব অনিবন্ধিত কিন্ডারগার্টেন বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেলে চট্টগ্রামে পিটিআই কনফারেন্স রুমে প্রাথমিক শিক্ষকদের কর্মশালা শেষে এই পরিকল্পনার কথা জানান তিনি। যে আগামী দিনগুলোতে আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে আমাদের ফুল মনিটরিং ইউনিট, মনিটরিং টিম আছে, তারা বিগত দিনগুলোতে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো মনিটর করত। এটাতে আমরা নতুন নীতিমালায় পুরো বদল আনছি। প্রাইভেট সেক্টরে কেউ তার বাড়ির গ্যারেজে বা দোতলা তিনতলায় হঠাৎ করে একটা স্কুল খুলে দিতে পারবে না। এটারও এই নীতিমালাগুলো ফলোড হচ্ছে কিনা, ক্লাসরুমের সাইজ কত বড়, খেলার জায়গা কতখানি, এগুলো ফলোড হচ্ছে কিনা সেটাও মনিটরিং করবেন আমাদের ডিডি থেকে এটিও পর্যন্ত আমাদের যে মনিটরিং অফিসাররা আছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চায় বলে জানিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান AKM আসাদুজ্জামান। তিনি বলেন, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করা হবে। নতুন কমিশনের মাধ্যমে অবশেষে দীর্ঘ 5.5 মাসের শূন্যতা কাটল দুদকে। 170 দিন পর দুর্নীতি দমন কমিশন পেল নতুন অভিভাবক। বুধবার সকালে নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যের কমিশন সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে যোগদান করেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি সরকারের অঙ্গীকার বাস্তবায়নে অন্যতম সহযোগী স্বাধীন এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েই নতুন কমিশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত 2 কমিশনার বলেন, কথাই নয় কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ দিতে চান। এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আর নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, দুদকের ভাবমূর্তি ফেরাতে কাজ করবেন। দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা হতাশ হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যাশার সামনে রেখেই আমরা এখানে আসছি। গত 3 মার্চ আব্দুল মোমিনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন পদত্যাগ করে। এরপর থেকেই নেতৃত্ব শূন্য ছিল সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত আইনের প্রস্তাবিত খসড়ায় বড় ধরনের অসঙ্গতির অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মী, রাজনীতিক ও আইন বিশেষজ্ঞরা। গুমের মতো গুরুতর অপরাধের তদন্তভার অভিযুক্ত বাহিনীর হাতে রাখা উচিত নয় বলেও মনে করেন তারা। স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত না হলে অতীতের মতোই দায়মুক্তির সুযোগ তৈরি হবে বলে আশঙ্কা তাদের। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়েছেন বহু মানুষ। তাদের খুঁজে বের করা ও বিচার নিশ্চিতে আইন তৈরি সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু আমরা বুধবার রাজধানীর কারণ বাজারে জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম সংক্রান্ত আইনের প্রস্তাবিত খসড়া নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। এতে আইনের বিভিন্ন অসঙ্গতি ও সীমাবদ্ধতা তুলে ধরে গুমের মতো গুরুতর অপরাধের স্বাধীন তদন্ত ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। যারা এই খুনগুলা করে, গুমগুলা করে, অপরাধগুলা করে, তারা বলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটা করেছি। 2025-এর অধ্যাদেশে কিন্তু এই অজুহাত দেখিয়ে রেহাই পাওয়ার কিন্তু নিয়ম রাখা হয় নাই, কিন্তু 26-এ সেটা ফিরিয়ে আনা হয়েছে। এইসব আইন করে
অপরাধগুলোর স্বাধীন তদন্ত করতে দেওয়া উচিত। উল্টো দিকে গেলে এটা ভুক্তভোগী প্লাস বাহিনী দুজনের জন্য খারাপ হবে। গুমের তদন্ত পুলিশ নয়, স্বাধীন কমিশনের মাধ্যমে করার দাবি জানান এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। এই আইনের তদন্তভার কখনোই পুলিশের হাতে দেয়া যাবে না, এই তদন্ত কমিশনকেই দিতে হবে, এবং আদারওয়াইজ এটা একটা ফাও জিনিস। খসড়ায় তদন্তের ভার পাওয়া সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রস্তাবিত আইন সংসদে পাস না করার আহ্বান জানান সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এটিকে বিদেশিদের কারসাজি বলে অভিযোগ করেন সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। মূলত তদন্তের জায়গাটা আপনি বাহিনীর উপরে ছেড়ে দিচ্ছেন। যারা আসামি তারা কিভাবে তদন্ত করবে? আপনি যদি কালকে ক্ষমতায় না থাকেন, আপনার রেখে যাওয়া আইনের কাঠামো ব্যবহার করে একই গুমের প্রচলন তো আবারও হবে। ডিপ স্টেট ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছিল, সেই ডিপ স্টেট এখনো কতটুকু শক্তিশালী তার প্রমাণ এই খসড়া আইন। নিরাপত্তা বাহিনী কোনো সরকারের তোষামত নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে প্রত্যাশা জানান আলোকচিত্রী শহীদুল আলম। নিরাপত্তা বাহিনী তাদেরকে আপনারা সুযোগ দেন, তাদের কাজ করতে দেন, তারা পেশাজীবী হিসেবে যা করা দরকার সেটা তারা করুক। আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য না, জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য। গুম ও মানবাধিকার লঙ্ঘনের দায় কোনো ব্যক্তি বা বাহিনী যেন এড়াতে না পারে, আইন তৈরিতে তা নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ঢাকা দক্ষিণ সিটির 4টি নির্ধারিত অঞ্চলে চলবে রিকশা। তৈরি হচ্ছে নীতিমালা। বিপণী বিতানের সামনের জায়গা নিজেরা পরিষ্কার না রাখলে ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসকের। হামে আক্রান্ত শিশুর 80% টিকা পায়নি, আর মারা যাওয়া 82% জন্মের পর প্রথম 6 মাস পরিপূর্ণ বুকের দুধ পায়নি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। গবেষণায় আরও দেখা গেছে আক্রান্ত শিশুর বড় অংশ অপুষ্টিতে ভুগছিল। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সবকিছু ঠিক করলেও প্রাদুর্ভাব কমতে 2-3 মাস লাগতে পারে। দেশে 5 মাসের বেশি সময় ধরে চলছে হামের সংক্রমণ। হাম ও উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 900, আক্রান্ত 1,60,000-এর বেশি। সংক্রমণ শুরুর 5 মাস পর হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 354 শিশুর ওপর গবেষণা পরিচালনা করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি। বুধবার শিশু হাসপাতালের অডিটোরিয়ামে গবেষণার ফল তুলে ধরেন গবেষকরা। গবেষণায় দেখা যায়, হাম আক্রান্ত শিশুর 80%ই টিকা পায়নি। মারা যাওয়া শিশুর মধ্যে 82%ই প্রথম 6 মাস পরিপূর্ণ বুকের দুধ পায়নি, আর আক্রান্তদের পায়নি 38% শিশু। গবেষণায় আরও পাওয়া যায়, আক্রান্ত শিশুর বড় অংশই অপুষ্টিতে ভুগছিল। 82% বাচ্চা যারা মারা গেছে তারা ব্রেস্ট ফিড করে নাই, আর 18% বাচ্চা মারা গেছে তারা ব্রেস্ট ফিড কমপ্লিট করেছে। 80% ওয়ার আনভ্যাকসিনেটেড। এইখানে আনভ্যাকসিনেটেড হওয়ার 2টা কারণ ছিল। আইদার সেই বাচ্চাটা টোটালি কোনো ভ্যাকসিন পায় নাই, মানে ভ্যাকসিন পাওয়ার বয়সটাই হয় নাই তার, এটা ছিল একটা। আরেকটা হচ্ছে ইগনোরেন্স বা অন্য কোনো প্রবলেমের কারণে 37% পায় নাই। গবেষণায় হামের ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে গবেষকরা জানান, শনাক্ত সব ভাইরাসই B3 সাবক্লডের অন্তর্ভুক্ত। 18টা সিকোয়েন্স করেছি আমাদের আইসিডিডিআরবি ফ্যাসিলিটি ইউজ করে। আমরা কি দেখলাম যে এই ভাইরাসটা কতটুকু পরিবর্তন হয়েছে। সো এই মিউটেশনগুলো আমরা অ্যানালাইসিস করতে গেলে আমরা ফাইলোজেনেটিক ট্রি বলি, সেটা দিয়ে আমরা দেখি যে ওয়েদার দিস ইজ সিমিলার অর দিস ইজ ভেরি ডিফারেন্ট, যে এই ভাইরাসগুলো সিমিলার, দেয়ার ইজ নো মেজর চেঞ্জেস। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রতিরোধে গুরুত্ব না দিলে হামে মৃত্যু ঠেকানো সম্ভব নয়। এজন্য শিশু স্বাস্থ্য সুরক্ষায়, প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাদুর্ভাব কমতে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে বলেও জানান তিনি। সবকিছু ঠিক করলেও হয়তো মিনিমাম আরো 2 মাস সময় লাগবে, হয়তো 3 মাস সময় লাগবে। এর মধ্যেই আমাদের মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে হবে, এর মধ্যেই আমাদের বেটার ম্যানেজমেন্ট দিতে হবে। কিন্তু অবাস্তব প্রত্যাশা রাখা যাবে না যে কোনো একটা ম্যাজিক বুলেটে যে সমস্যাটা দীর্ঘদিন ধরে ভুল করে আমরা করে ফেলেছি সেটার সমাধান কালকে বা সামনের সপ্তাহে হয়ে যাবে। হাম প্রতিরোধে নিয়মিত টিকাদানের পাশাপাশি শিশুর পুষ্টি ও বুকের দুধ পানে আরও সচেতনতায় জোর দেন বিশেষজ্ঞরা। এই হাসপাতালে মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীতে রিকশা চলাচলে নতুন নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেন, নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলে থাকবে রিকশা চলাচলের সুযোগ। সায়েন্স ল্যাবে ডিএসসিসির অভিযান কার্যক্রম পরিদর্শনের সময় প্রশাসক জানান, বিপণী বিতানের সামনের জায়গা নিজেরা পরিষ্কার না রাখলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মহাব্যস্ত নগরী ঢাকার অলিগলি থেকে রাজপথ সব জায়গায় ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। এতে যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও নগরবাসীর ভোগান্তি। এবার ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানালেন, রিকশা চলাচল ও হকার নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলে রিকশা চলাচলের সুযোগ থাকবে। 2 সপ্তাহের মধ্যে আমরা হকারদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। রিকশারও নীতিমালা আসছে এবং সেই নীতিমালা অনুযায়ী ঢাকা দক্ষিণে 4টা অঞ্চলে ভাগ করা হবে। এই 4টা অঞ্চলে রিকশা 4টা অঞ্চলে চলবে। বুয়েটের ছাড়পত্র আনবেন। বুয়েটের ছাড়পত্র আনার পরে সিটি কর্পোরেশন তাদেরকে আমরা লাইসেন্স দেব, পাশাপাশি ড্রাইভারের লাইসেন্স নিতে হবে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সময় মতো কর পরিশোধ, ট্রেড লাইসেন্স গ্রহণ এবং আইন মেনে চলার অনুরোধ করেন তিনি। নিয়ম অমান্য করলে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দেন প্রশাসক। যারা ট্যাক্স দেন নাই, যারা লাইসেন্স নেন নাই, মার্কেটে আমাদের লোকজন যাবে। যদি লাইসেন্স না করে থাকেন, যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে সেই মার্কেট, সেই ব্যবসা সেখানে পরিচালনা করা যাবে না। যারা সিটি কর্পোরেশনের আইন না মানবে, সরকারের আইন না মানবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া এই নগরকে বাঁচানোর আর কোনো উপায় নাই। নগরীর শৃঙ্খলা ফেরাতে অভিযান চলমান থাকবে বলেও জানায় দক্ষিণ সিটির কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহনে হয়রানি আর ভোগান্তির দিন পেরিয়ে নারীদের পথচলায় নতুন দিগন্তের সূচনা করেছে বিআরটিসির পিঙ্ক বাস সার্ভিস। চালক থেকে কন্ডাক্টর পুরো বাসটি পরিচালনা করছেন নারীরাই। যাত্রী সুরক্ষায় ই-টিকেটিং ও জিপিএস ট্র্যাকিংয়ের মতো প্রযুক্তির সঙ্গে স্বস্তির বার্তা নিয়ে রাজধানীর বিভিন্ন রুটে ঘুরছে গোলাপি বাসের চাকা। পাভেল আমিন ও মীর মোহাইমিনুর রহমানের ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। এ এক অন্য সকাল। রোজকার মতো ভিড়, ধাক্কাধাক্কি আর হয়রানির ভয় নেই, বরং নিশ্চিন্তে নিরাপদ যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে গোলাপি রঙের দ্বিতল বাস। বাস যাত্রীদের চোখে মুখে স্বস্তি। এই স্বস্তি যেন স্থায়ী হয়, সেই দাবি সবার কণ্ঠে। দাঁড়িয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব হয় না, আর তখন দেখা যায় একটা সিট আমাদের খুবই দরকার হয়। পুরুষরা সেই মানসিকতাটা এখনো হয় না যে একটু সাইড দিই বা একটা নারীকে বসতে দিই। সেক্ষেত্রে নারীদের জন্য আলাদা একটা বাস চালু হয়েছে। সত্যি খুব আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি আমরা যখন অফিসে যাই প্রতিদিন, ছেলেরা আমাদের উঠতেই দেয় না আপু। আজকে আমি দৌড়ায় এসে উঠে গেলাম, আমার খুব ভালো লাগছে। শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়া চালুর পাশাপাশি নিরাপত্তা জোরদারের তাগিদ কারো কারো। নর্মাল ভাড়া হিসাবে ঠিক আছে, বাট আমি স্টুডেন্ট হিসেবে আমার জন্য বেশি হয়ে গেছে। স্টুডেন্ট ভাড়া অ্যাড হলে আমাদের জন্য আসলে ভালো হইতো আরো বেশি। প্রত্যেকটা রোডে বাস দিলে আমাদের মেয়েদের জন্য অনেক সুবিধা হইতো, কারণ লোকাল বাসে তো উঠা যায় না। আপাতত 14টি বাস নিয়ে কার্যক্রম শুরু করেছে পিঙ্ক বাস সার্ভিস। ঢাকায় চলছে 10টি, যার 9টি দ্বিতল। চালক ও কন্ডাক্টর উভয় পদেই দায়িত্ব পালন করছেন নারী। যারা প্রতিকূল অনুকূল মনে করতেছে, তাদেরকে আঙুল দেখে আমরা বলে দিতে চাই যে আমরা পারবো, আমরা নারী, আমরা পারি, এবং আমরা খুব ভালোভাবে একটা যাত্রী সেবা দিব। ভবিষ্যতে কি আরো এই সার্ভিসটা কিভাবে ভালো করা যায়, আমরা সেটার চেষ্টা করব। নারীদের নিত্যদিনের হয়রানি এড়াতে স্বস্তির বার্তা নিয়ে যাত্রা শুরু করেছে পিঙ্ক বাস সার্ভিস, যার স্টিয়ারিংও সামলাচ্ছেন এক নারী, যা নিরাপদ যাত্রার পাশাপাশি এনে দিয়েছে আত্মবিশ্বাসের ছোঁয়া। যাত্রী এবং বাস সংশ্লিষ্টদের দাবি বা প্রত্যাশা যেটিই বলি না কেন, সেটি হচ্ছে যাতে করে টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি রুটে ছড়িয়ে পড়ে এই গোলাপি রঙের স্বস্তি। নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে রয়েছে লাইভ ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম, আর কাউন্টারের ঝামেলা ছাড়াই অনলাইনে অগ্রিম টিকিট কাটার সুবিধাও রাখা হয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আর থাকছে। ইরান যুদ্ধে জড়িয়ে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র। আলোচনার কথা অস্বীকার ট্রাম্পের। শর্ত মেনে সমঝোতার জন্য অনুনয় বিনয় করছে ওয়াশিংটন, দাবি তেহরানের।
চিকিৎসায় অবহেলাজনিত অভিযোগের জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সকালে জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির নেতারা। বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ার পূর্ব শর্ত। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান নেতারা। হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসিটিভি স্থাপন ও জরুরি বিভাগে পুলিশ মোতায়েনেরও ওপর জোরদার দেন তারা। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। দেশের প্রতিটি সরকারি বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং জরুরি বিভাগে পুলিশ টহলের ব্যবস্থা করতে হবে। একই সাথে চিকিৎসায় অবহেলিতজনিত অভিযোগের জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো গড়ে তুলতে হবে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চীন, ভারত সহ পৃথিবীর বহু দেশে চিকিৎসক সুরক্ষা আইন বলবৎ আছে। বাংলাদেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি। আইনের তোয়াক্কা না করে দেখে ভরাট করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ ছিল না সিডিএর অনুমোদনও। চট্টগ্রামের আসকার দিঘির পাড়ে অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে 3তলা ভবনের অংশ। এছাড়া লাল দিঘির পাড়ে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় 12 লাখ টাকা জরিমানা করা হয়। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। প্রথমে ড্রিল মেশিনে গর্ত, পরে একে একে ভাঙ্গা হয় ভূতল ভবনের দেয়াল ও নানা অংশ। চট্টগ্রাম নগরীর 100 বছরের পুরনো আসকার দিঘি পার দখল করে 4তলা ভবন নির্মাণ নেই অনুমোদন। আইনে তোয়াক্কা না করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় বুধবার দুপুরে সিডিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেঙে দেওয়া হয় ভবনের নানা অংশ। এপারে কোনো অবস্থা নকশা অনুমোদন পাবে না, এটা সংরক্ষিত জায়গা। দিঘিটা আমাদের মাস্টার প্ল্যানের সংরক্ষণের জন্য বলা আছে। পরিবেশ সংরক্ষণ আইনে পুকুর বা জলাশয় ভরাটের অপরাধে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান আছে। তোয়াক্কা করেনি মালিক পক্ষ। নিয়ম না মানায় সিলগালা করা হয় ভবনটি। নোটিশ দেওয়ার পরিপ্রেক্ষিতেও সেই কাজ করে অব্যাহত রাখছে। শহরের কেন্দ্রে এখানে যদি একটা অপরিকল্পিত ভবন উঠে যায় অনুমোদনহীন, তাহলে আসলে সেটা শহরের জন্য পরিকল্পিত নগরায়নের জন্য একটা বিশাল বাধা। এর আগে অভিযান চালানো হয় নগরীর লালদিঘি এলাকায়। নকশা বহির্ভূতভাবে 5তলা ভবন নির্মাণ করায় ভাঙা হয় নানা অংশ, জরিমানা করা হয় 12 লাখ টাকা। সিরিয়া জানায় নগরীর 50 থেকে 60% স্থাপনা নির্মাণে মানা হচ্ছে না কোনো আইন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্যাকেজের দাম ও মেয়াদ নিয়ে এবার ক্ষোভ ছাড়লেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। মোবাইল অপারেটরদের কল ড্রপ কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। বলেন, সাধারণ মানুষের কাছে আরও সুলভ মূল্যে পৌঁছে দেওয়া হবে স্মার্টফোন। কথা বলতে গিয়ে হুটহাট কল কেটে যাওয়া, ইন্টারনেটের ধীরগতি, অজান্তে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু হওয়া সহ মোবাইল সেবা নিয়ে বিস্তর অভিযোগ গ্রাহকদের। জানা যায় গত 5.5 বছরে অপারেটরদের বিরুদ্ধে 66,705টি অভিযোগ জমা পড়েছে নিয়ন্ত্রক সংস্থার কাছে। এই অবস্থায় রাজধানীতে রবি আয়োজিত অনুষ্ঠানে কল ড্রপ, ডাটার দাম ও মেয়াদ ইস্যুতে মোবাইল অপারেটরদের সতর্ক করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। সেবার মান উন্নয়নের চেষ্টা শুধু শহরে না করে প্রত্যন্ত অঞ্চলেও নেটওয়ার্ক শক্তিশালী করার নির্দেশ দেন মন্ত্রী। অনেকে বলে আমি 500 টাকার প্যাকেজ কিনলাম, আমার টাকা আছে কিন্তু টাইমটা এক্সপায়ার করে গেছে, আমার সব চলে গেল। এটি কেন হয়? এইসব অ্যাওয়ারনেসগুলি আপনারা যদি বলেন তাহলে আমরা একটু ভালো থাকি, কারণ আমাদের কাছে জনগণ কিন্তু কমপ্লেন দেয় এবং বলে যে আপনারা কিছু একটা করেন। এ আয়োজনে কল ড্রপ নিয়ে ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা। আরও সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে স্মার্টফোন পৌঁছে দিতে চায় সরকার। বাংলাদেশে একটা ফিচার ফোন কস্ট 999 টাকা, একটা স্মার্টফোন কস্ট, চিপেস্ট স্মার্টফোন 10,000 টাকা। 3 থেকে 5,000 টাকার মধ্যে একটা সাধারণ কৃষক, একটা রিক্সা চালক, একটা লেবার, তাকে আমরা মোবাইল ফোন দিতে চাই। 2029 সালের মধ্যে দেশের 2G নেটওয়ার্ক সেবা বন্ধ করা হচ্ছে না বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। নারকেল গাছের নারকেলে পানি নাকি শুকিয়ে যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
1 সেপ্টেম্বর থেকে বাতিল হচ্ছে বাংলা কিউআরের মার্চেন্ট চার্জ, বরং 2000 টাকা পর্যন্ত লেনদেনে যুক্ত হবে প্রণোদনা। রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর কবির আহমেদ। প্রতিদিন 2 লাখ কিউআরে 50 কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে বলে জানান তিনি। আলোচনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, নগদ টাকার চাহিদা কমাতে কৃষি, বীমা, ক্ষুদ্র ঋণ, যাতায়াতের মতো সব ধরনের লেনদেনে যুক্ত হবে বাংলা কিউআর। বাংলা কিউআরের কিছু টেকনোলজি জড়িত এবং এই ইনোভেশনের নতুন যখন টেকনোলজি আসে। গুলশান ইউথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত উল্লাস 2026 ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট সিজন 2 উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে একটি হোটেলে এ আয়োজন করা হয়। 2026 ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট সিজন 2 আগামী 30 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এবারের আয়োজনে মোট 14টি আকর্ষণীয় ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে এবারের প্রতিযোগিতায় মোট 21টি ক্লাবের প্রায় 1000 জন ক্রীড়াবিদ অংশ নেবেন। তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে বাংলাদেশে আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তিকে নিয়ে এলো ইফাদ পিলোচিপস। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানেজিয়া বাংলাদেশ সফরে এসে ইফাদ পিলোচিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগ 2026-এর গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন। আর্জেন্টিনার সাবেক তারকা ও ম্যারাডোনার সাবেক সতীর্থ ক্যানেজিয়ার সঙ্গে সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত ছিলেন টুর্নামেন্টে অংশ নেয়া তরুণ ফুটবলাররা। ঢাকার 36টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে তরুণ ফুটবলাররা নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পায়। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশে ইফাদ গ্রুপের প্রতিশ্রুতিরই প্রতিফলন এই উদ্যোগে। দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে জ্বালানি সংকট মোকাবেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈশ্বিক রফতানি প্রতিযোগিতায় প্রযুক্তির অভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো গেলে অনেকাংশেই জ্বালানি সাশ্রয় সম্ভব বলে মত দেন ব্যবসায়ীরা। এ লক্ষ্যে আগামী 2 থেকে 5 সেপ্টেম্বর রাজধানীতে আয়োজিত হতে যাচ্ছে টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনস, যেখানে উদ্যোক্তাদের জন্য ইয়ার্ন, অ্যাক্সেসরিজ, ফেব্রিক্স সহ আধুনিক প্রযুক্তির মেশিনারিজ তুলে ধরবে প্রায় 1500 প্রতিষ্ঠান। দেশের বাইরের খবর, ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে এবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে দাবি করেছেন ট্রাম্প। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সমঝোতা চেয়ে যুক্তরাষ্ট্র এই অনুনয় বিনয় করছে। এদিকে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ না খোলার ঘোষণা দিয়েছে তেহরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে আবুধাবি। ডারউইন টেস্টের পারফরমেন্স ম্যাকাইতেও ধরে রাখতে চায় টাইগার পেস ডিপার্টমেন্ট। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে মরিয়া পেসার শরীফুল ইসলাম। এই টেস্টেও দারুণ কিছু করবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস বাহাতে এই পেসারের। অস্ট্রেলিয়া থেকে আরো জানাচ্ছেন তারেক হাসান শিবল। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর লম্বা এক ভ্রমণ ক্লান্তি নিয়ে বাংলাদেশ দলকে মাকাইতে আসতে হয়েছে। বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে 6 ঘন্টার পথ লেগেছে 14 ঘন্টা। বিমানের ভেতরেই 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল ক্রিকেটারদের। তাই আসার পরের দিনটা বাংলাদেশ দলের আনুষ্ঠানিক কোনো অনুশীলন রাখা হয়নি। তবে একেবারে যে হোটেল বন্দি থাকছেন ক্রিকেটাররা তেমনটাও নয়। একটা জিম সেশন হয়েছে স্থানীয় সময় সকাল 11:30 থেকে 1টা। এই সময়টার মধ্যে ক্রিকেটাররা তাদের জিম সেশনটা করেছেন। ট্রেনার ইফসি তাদেরকে নিয়ে কাজ করেছেন। ডারউইন থেকে মাকাইতে এসে কিছুটা উল্টো ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে বাংলাদেশ দলকে, কারণ ডারউইনে অনেকটা গরম ছিল, অনেকটা বাংলাদেশের মতো পরিস্থিতি ছিল। কিন্তু মাকাইতে এসে যে আমাদেরকে গরম কাপড় পরে থাকতে হচ্ছে, যদিও এদিন মাঠে আসেননি ক্রিকেটাররা, এরই মাঝে বাংলাদেশ দল কিন্তু পরিকল্পনা সাজাতে শুরু করেছে অস্ট্রেলিয়া বর্ডারে। আলোচনায় ঘুরে ফিরে আসলো ডারউইন টেস্টের কথা। খেলার সুযোগ হয়নি শরীফুলের, যোগ দিয়েছিলেন একটু দেরিতে। তবে ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পেরেই খুশি তিনি। ছবির ভিতরে তো অন্তত আসছি, খুবই ভালো লাগছে।
চেষ্টা করব এটা আমরা ক্যারি করা। জিম সেশনেই বেশি সময় দিয়েছেন, মানিয়ে নিয়ে পরের টেস্টে চোখ, পকেটে পুরতে চান সিরিজটা। বাংলাদেশ সবাই খুশি হয়েছে, তার থেকে বেশি হয়তো আমি আরো বেশি খুশি হয়েছি। আমরাও চাচ্ছি সিরিজ জিতে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। পেস ইউনিট দারুণ করছে, তাদের সঙ্গী শরীফুলও নিজে না থাকলেও তাসকিন, হাসানদের পারফরমেন্সে দল জয় পাওয়ায় আনন্দ তার। সুযোগের অপেক্ষায় আছেন নিজের সেরাটা দিতে। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং তিনটা পার্টি, তখন আরো বেশি ভালো লাগে। আমি তো সবসময় প্রস্তুত, এখন দেখা যাক যদি রিজিকে থাকে। অজি ভূমিতে ইতিহাস এরই মধ্যে লেখা হয়ে গেছে, এবার তার পূর্ণতা দেয়ার পালা। টাইগাররা মুখিয়ে দারুণ কিছু করতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ম্যাকায়, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কলকাতায় হোটেলে আগুনে 8 বাংলাদেশের মৃত্যু, একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায় দগ্ধ অনেকে। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, দ্রুতই দেশে আনা হবে মরদেহ। 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট কাল। নিশ্চিত জয়ের পথে মির্জা ফখরুল, প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না কাবেশান। শুক্রবার সন্ধ্যায় শপথ। এবং 2 থেকে বাড়িয়ে 3 মাসের জ্বালানি মজুতের পরিকল্পনা সরকারের। ঢাকা মেডিকেল কলেজ সংস্কার, হোস্টেল নির্মাণ সহ 10 প্রকল্প টেকনিকে অনুমোদন, মোট ব্যয় 9,000 কোটি টাকার বেশি। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন জিনাতারা জশুয়া। আলিশা, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।